আমরা আজকে এই জটিল টিস্যু থেকে শুরু করছি। তাহলে বিভিন্ন ধরনের কোষের সমন্বয়ে যে স্থায়ী টিস্যুটা গঠিত এটাকে বলা হয় কি টিস্যু? জটিল টিস্যু। জটিল টিস্যুর মেইন পারপাসটা কি? এখানে মূলত তার কাজটা হচ্ছে পরিবহন। পরিবহনের মধ্যেও আবার ভাগ আছে, যেমন কিছু নিচ থেকে উপরে তোলে, আবার কিছু উপর থেকে নিচে নিয়ে আসে। এর মধ্যে নিচ থেকে পানি খনিজ লবণ তুলে সেটা হচ্ছে জাইলেম নামক এক ধরনের জটিল টিস্যু। আর উপর থেকে খাদ্যগুলা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ উদ্ভিদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে নিয়ে যায়, সেটা হচ্ছে ফ্লোয়েম নামক আবার এক ধরনের কি টিস্যু? জটিল টিস্যু। তাহলে জটিল টিস্যু কয় প্রকার? একটা হচ্ছে জাইলেম, ফ্লোয়েম। ক্লিয়ার? এখন আমরা জাইলেমে যাব। তার আগে বলছি জাইলেম আবার কয় ধরনের? একটা প্রাইমারি আর একটা কি সেকেন্ডারি। একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে কি সেকেন্ডারি। আমি গৌণ শব্দটা আমার মুখে আসে না, সো আমি তাই বলছি না। একটা প্রাইমারি একটা কি সেকেন্ডারি। এখন প্রাইমারি যেটা আছে সেটা কোথা থেকে তৈরি হয়? প্রাইমারিটা মূলত স্যার তোমার এই প্রোকেমিয়াম থেকেই মূলত তৈরি হয়। তবে প্রাথমিক জাইলেম বা প্রাইমারি জাইলেমের যেটা একদম স্টার্টিং অবস্থা, সেটার আবার আরেকটা নাম আছে প্রোটোজাইলেম। এটার পরের অবস্থাটিকে বলা হয় আবার কি জাইলেম? মেটাজাইলেম। প্রাইমারি জাইলেম বা প্রাথমিক জাইলেম যখন একেবারে বড় হয়ে যায়, পরিপক্ক হয়ে যায়, তখন ওটার নাম সম্পূর্ণরূপে একেবারে সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে তখন কি হয়ে যায়? গৌণ জাইলেম বা সেকেন্ডারি জাইলেম। ওকে, এবার আসো, জাইলেম কয় প্রকার? ট্রাকিট, বেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। ঠিক আছে? জাইলেম প্যারেনকাইমার আবার আরেকটা নাম আছে উড প্যারেনকাইমা। জাইলেম ফাইবারের আবার আরেকটা নাম আছে উড ফাইবার। এগুলো একটু মনে রাখতে হবে। কোনটিকে উড ফাইবার বলা হয়, কোনটিকে উড প্যারেনকাইমা বলা হয়, এটা অবভিয়াসলি তোমাদের মাঝে রাখতে হবে। হয়তো এই চারটা দিলে তোমরা আপাতত তোমাদের সহজ হবে, কিন্তু যখন ফ্লুয়েম সহ দিয়ে দিবে তখন কিন্তু জটিল হয়ে যাবে। ফ্লুয়েমেরও তো চারটা আছে, তখন অপশনের মধ্যে কাহিনী হয়ে যাবে, মারামারি, হট্টগোল লেগে যাবে। তা আমরা প্রথমে ট্রাকিং নিয়ে আলোচনা করছি। এখান থেকে আমরা জাস্ট কয়েকটা জিনিস বোঝার চেষ্টা করব। এই কোষগুলা কি হয়, জাস্ট ওয়ার্ডটা মনে রাখো। এই কোষগুলা কি হয়, এবং তুমি যদি এই জিনিসটা ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে ওই প্রান্তগুলা কি হয়? সুচালু বা চিকন হয়, সরু অর্থাৎ চিকন। ঠিক আছে? এই যে সরু, সুচালু, দেখছি এই ওয়ার্ডগুলো মনে রাখতে পারলে আমার হয়েছে। এবং আমরা এখানে আরেকটা জিনিস অ্যাড করে দিব, সেটা হচ্ছে ওই পানি চলাচলের আচ্ছা, এদের প্রাচীরের মধ্যে কি থাকে? লিক। এবং পানি চলাচলের জন্য তখন এদের পাশাপাশি কি কুবের সৃষ্টি হয়? দ্যাটস ইট। আর এদের আকারগুলা বলাকার, সর্পিলাকার, সুপানাকার ইত্যাদি, হাবিজাবি এদের কাজ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। শেষ। এখন আমরা যাব ব্যাসেলের মধ্যে। ব্যাসেল মানেই নল, তার মানে এগুলো হচ্ছে খাটু, চুঙ্গের মতো। চুঙ্গ মানেই তো নল, তাহলে এগুলো হচ্ছে খাটু কিসের মতো? এবং এগুলো একটার মাথা একটা একটা যুক্ত হয়ে, এভাবে একটার মাথা আরেকটা যুক্ত হয়ে তখন একটা দীর্ঘ কিসের সৃষ্টি করে? নলের সৃষ্টি করে। ক্লিয়ার? এবার আমরা আরেকটা জিনিস এখানে অ্যাড করে দিতে পারি, সেটা হচ্ছে প্রাথমিকভাবে যেগুলো থাকে এদের মধ্যে প্রোটোপ্লাজম পূর্ণ থাকে, কিন্তু যখন পরিণত হয় তখন প্রোটোপ্লাজম থাকে না, যার কারণে এরা কি হয়? মৃত। এবং আমরা এখানেও বলতে পারি এদের কি হয়? পলায়াকার, সর্পিলাকার, সুপানাকার, এগুলা এদের মধ্যে একটা কাজ তোমরা বলে দিবা। দ্যাটস ইট। আর যদি বলতে চাও ওটাও বলতে পারো যে আবৃতবীজ উদ্ভিদের মধ্যে সব উদ্ভিদের মধ্যে দেখা যায়, তবে নগ্নবীজ উদ্ভিদের মধ্যে উন্নত যেগুলো আছে এগুলাতে দেখা যায় প্রাথমিকভাবে, তবে পরবর্তীতে কখনোই দেখা যায়। দ্যাটস ইট। চলে আসো, চলে আসো, ক্লাস চলে আসো। আজকে ক্লাস টাইম কখন ছিল? 2:45 ছিল। প্রোটিন পাও নাই তো সেজন্য। শেষ। এবার আসো জাইলেম প্যারেনকাইমা। আমরা এখানে কি বলবো? এটাও এক ধরনের প্যারেনকাইমা জাতীয় কোষ। জাইলেমে অবস্থিত প্যারেনকাইমা জাতীয় কোষকে জাইলেম প্যারেনকাইমা বা উড প্যারেনকাইমা বল। দ্যাটস ইট। এতটুকু বললে হবে। তারপরে তোমার যদি ইচ্ছে হয় তুমি এগুলো বলতে পারো যে প্রাথমিকভাবে এদের প্রাচীরগুলা পাতলা হয়, যখন একটু বড় হয় এদের প্রাচীরগুলো একটু কি হয়? মোটা হয়। এই যে এগুলা পাতলা প্রাচীর, পুরু প্রাচীর। আর জাইলেম ফাইবার এটাও এক ধরনের স্ক্লেরেনকাইমার মধ্যে অনলি ফাইবার। স্ক্লেরেনকাইমার মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে ফাইবার আর একটা হচ্ছে কি স্ক্লেরাইড। এটা স্ক্লেরাইড নয়, এটা শুধুমাত্র কি ফাইবার বা তন্তু জাতীয়। সেজন্য এটার আবার আরেকটা নাম আছে উড ফাইবারও বলে। এই যে দেখো, ঠিক আছে, এটাকে আবার কি বলে?
উড ফাইবার বলে। দ্যাটস ইট। আর এখানে আরেকটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে কি, ওই যে প্রাথমিক অবস্থায় প্রোটোপ্লাজম পূর্ণ থাকে, পরবর্তীতে প্রোটোপ্লাজম থাকে না, দ্যাট মিনস এরা কি হয়ে যায়, মৃত। এই জিনিসটা একটু অ্যাড করে দিতে পারো, সুন্দর হয়। শেষ। জাইলেম নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? আমরা মোটামুটি জিনিসগুলো বুঝতে পারছি। এইভাবে আমরা ওয়ার্ডগুলো মনে রাখবো। আমরা প্রতিটা লাইন মুখস্থ করলে হবে না। আমরা ট্রাকিট যখন স্যার বলবে, তখন ট্রাকিটের একটা চিত্র আমার মেমোরির মধ্যে বাঁচতে হবে এবং আমাকে চিন্তা করতে হবে সেখানে কিরকম ছিল। এবং আর বেসেল যখন আমার সামনে আসবে, তখন বেসেলের একটা চিত্র আমার মেমোরির মধ্যে থাকতে হবে এবং বেসেলের মধ্যে স্যারে কি বলেছিল, নল শব্দটা আসছিল, চুঙ্গের শব্দটা আসছিল, এইগুলো আমার নিয়ে আসতে হবে। প্রোটোপ্লাজম প্রাথমিকভাবে থাকে, পরবর্তীতে থাকে না, যার কারণে মৃত হয়ে যায়। এগুলা কিন্তু বেশিরভাগ এমসিকিউতে আসবে, এগুলো ঘুরাবে। আর এই যে জটিল টিস্যু যেটা পড়ছো আজকে, এটা মাস্ট বি পরীক্ষায় আসবে। হয় জাইলেম আসবে, না হয় ফ্লোয়েম আসবে, যে কোনো একটা আসবে। হয় জাইলেম না হয় ফ্লোয়েম, যে কোনো একটা। যদি আমরা এখনো ফ্লোয়েমে যাই নাই, এখন আমরা ফ্লোয়েমে যাব। ফ্লোয়েম, এটার আবার কয়টা পার্ট আছে স্যার? তাহলে দেখো, সিপনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম ফাইবার, আর একটা হচ্ছে কি ফ্লোয়েম প্যারেনকাইম। আমার ফাইবার শব্দটা আগে চলে আসে, ওই প্যারেনকাইমটা পরে আসে। এগুলো আগে পিছে হলে কোনো প্রবলেম নাই। তবে জাইলেম থেকে ফ্লোয়েমটা একটু বেশি ইম্পর্টেন্ট। জাইলেমের ইম্পর্টেন্টের তুলনায় ফ্লোয়েমের ইম্পর্টেন্টের পরিমাণটা একটু বেশি, এটাই বেশি পরীক্ষায় আসে। তবে জাইলেম যে একেবারে আসে তা না, আসে না তা না। এবার দেখো, তাহলে দেখো এখানে আমি যে কথাটা এখানে অঙ্কন করছিলাম, এই যে দেখো আমি এখানে অঙ্কন করছিলাম না, এই কথাটা ডিরেক্টলি এখানে বলে দিচ্ছে। জাইলেম যেমন খাদ্যের কাঁচামাল পানি সরবরাহ করে, তেমনি ফ্লোয়েম পাতায় প্রস্তুতকৃত খাদ্য দেহের বিভিন্ন অঙ্গে কি করে, সেম। এজন্যই তো এদেরকে ভাস্কুলার বান্ডেল বলা হয়। ওকে, তাহলে সিপ নল বা সিপকুশ, তার মানে এটু নলের মতো। ওকে, এখানে এই যে সিপ নল আছে, দেখছো পুরোটা একটা নলের মতো, মাঝখানের এটা। আর এর পাশাপাশি একটা নিউক্লিয়াসের মতো একটা যেটা আছে, এগুলোকে বলা হয় সঙ্গী কোষ। ওকে, এবার আসো, তাহলে দেখো সিপনল, এগুলো বিশেষ ধরনের কোষ, এটা আমার বলার দরকার নাই। হ্যাঁ, এবার আসো, এখানে এর ভিতরে একটার ভিতরে অনেকগুলো আছে, শুধুমাত্র কালোটা বলতে এ নয়, এখানে আবার ফ্লুয়েম প্যারেনকাইমও আছে, সবগুলো একসাথে আছে। হয়তো তোমাদের এখন, আচ্ছা আমি এখন এই ইয়াতে গিয়ে তোমাদেরকে দেখাবো, ওই গুগলে গিয়ে দেখাবো। হ্যাঁ, 3D। তাহলে দেখো, এগুলো বিশেষ ধরনের কোষ, এগুলো আপাতত এটা আমি বাদ দিলাম, এটা আমার দরকার নেই, এটা ইউনিক নয়। তবে দীর্ঘ পাতলা কোষপ্রাচীর যুক্ত এবং জীবিত কোষগুলো লম্বালম্বিভাবে একটির উপর একটি সজ্জিত হয়ে সিপনল গঠন করে, এটা আমার লাগে। আর এখানে তো স্পষ্ট লেখাই আছে রে বাপ, সিপনল মানে নল, লম্বা হবে 100%। দীর্ঘ পাতলা কোষপ্রাচীর যুক্ত জীবিত এই কোষগুলো লম্বালম্বিভাবে একটার উপর একটা যুক্ত হয়ে সিপনল কি করে, গঠন করে। মনে রাখবা স্যার, এই কোষটা কি জীবিত নাকি মৃত? ভেরি গুড, মার্ক করো। এই কোষটা কি? ইয়েস। তার মানে মনে হয় এখানে মৃত কোনো কিছু একটা থাকবে। আমরা সম্পূর্ণ ফ্লোয়েমটাতে এখনো পড়ি নাই, তার মানে এখানে মৃত কোনো কিছু একটা থাকতে পারে। ওকে, ডান। এরপর আসো, এই কোষগুলো চালনের মতো ছিদ্রযুক্ত সিপপ্লেট দিয়ে পরস্পর থেকে আলাদা। তো আমরা এটা বলবো, আমরা এভাবে বলবো না, আমরা এভাবে বলবো, দুইটা সিপনল একটার সাথে যুক্ত হয় কি দিয়ে? সিপপ্লেট দিয়ে। এই যে সিপপ্লেট এখানে আছে, এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সিপপ্লেট। দুইটা সিপনল, একটা সিপনল আরেকটা সিপনলের সাথে কিভাবে যুক্ত হবে? সিপ প্লেট দিয়ে। তবে এই প্লেটে স্যার খাবার খাওয়া যায়, বুঝছো? এটা হচ্ছে এমন একটা প্লেট, এখানে তুমি চুলা মুড়ি বা ঝাল মুড়ি বা কোনো ধরনের খাবার কিছুই তুমি খাইতে পারবা না। এটা হচ্ছে এমন একটা প্লেট। আর এই প্লেটটা তুমি কখনোই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় কখনো পুরস্কার হিসেবেও পাবে না। এটা শুধুমাত্র সিপনলের জন্য বরাদ্দ। এবার আসো, সিপ কোষে প্রোটোপ্লাজম প্রাচীর দিয়ে গেছে থাকে বলে একটি কেন্দ্রীয়, যেটা ভাপা, এটা পাপা হবে, পাপা জায়গার সৃষ্টি হয়, যেটা খাদ্য পরিবহনের নখ হিসেবে কাজ করে। এটা বাপা হবে না, এটা হবে ফাপা। এটা মাথায় রাখবা। অর্থাৎ
দুইটা, এই যে দেখো শিবকোষের মধ্যে একটা থেকে আরেকটার জন্য কতগুলো যাওয়ার জন্য কতগুলো ছিদ্র থাকে, ওই ছিদ্র দিয়ে মূলত কি কি পরিবহন হয়? খাদ্য। ওকে, তোমরা এখানে দেখো, এই যে দেখো সিপ্লেট আছে না, সিপ্লেটের মাঝখানে একটা ছিদ্র আছে না, সিপ্লেটটা কিরকম? সিপ্লেটটা এরকম না স্যার? দেখো তো, এই যে সিপ্লেটটা এরকম না, মাঝখানে একটা ছিদ্র আছে না, এই ছিদ্র দিয়ে কি খাবারগুলা এক শিবকোষ থেকে অন্য শিবকোষে বা এক শিবনল থেকে অন্য শিবনলে কি হয়? পরিবাহিত। এরপর এদের প্রাচীর ও লিগনিন তাকে দিতে পারো, কোনো সমস্যা নাই। পরিণত শিবকোষে কোনো নিউক্লিয়াস থাকে না, মনে রাখতে হবে। ঠিক আছে, এ হলো মূলত কাহিনী। দ্যাটস ইট। তাহলে আমরা এখানে কি বলবো? দীর্ঘ পাতলা কোষ প্রাচীর যুক্ত জীবিত এই কোষগুলো একটার পর একটা লম্বালম্বিভাবে যুক্ত হয়ে সিগন্যাল কি করে গঠন করে, একটা সিগন্যাল আর একটা সিগন্যালের সাথে যুক্ত হওয়ার জন্য একটা কি থাকে? সিপ্লেট থাকে। কি থাকে? সিপ্লেট থাকে। ঠিক আছে, এখন আমরা বলবো এগুলার সিপ একটা শিবকোষ থেকে অন্য একটা শিবকোষের মাঝখানে কতগুলো ছিদ্র থাকে, যেগুলা দিয়ে কি পরিবহন হয়? এই যে পাপা ছিদ্র, পাপা পাপা, এই যে পাপা জায়গার সৃষ্টি হয় যেটা দিয়ে খাদ্য পরিবহন হয়। আর এদের প্রাচীর লিগনিন যুক্ত এবং এদের পরিণত অবস্থায় এদের কি থাকে না? নিউক্লিয়াস থাকে। জাস্ট এই ওয়ার্ডগুলো মনে রাখবা, জীবিত, সিপ্লেট, ফাঁপা জায়গা বা লিগনিন যুক্ত, নিউক্লিয়াস থাকে। দ্যাটস ইট। হুম হুম জীবিত। এবার আসো সঙ্গী কোষ, কম্পেনিয়ন সেট। তার মানে এটা কি করবে? সবসময় সঙ্গ দিবে। তোমাদের বন্ধুদের মধ্যে একটা সাইকেল থাকে না, এক বন্ধু আরেক বন্ধুকে বিভিন্ন ধরনের অনৈতিক কাজে সঙ্গ দাও। নৈতিক কাজে তো কখনো দিবে না, অনৈতিক কাজে দাও। এটাই হচ্ছে সেই সঙ্গী কোষ। সেম বান্ধবীদের মধ্যে এমন কতগুলো বান্ধবী আছে উল্টা পাল্টা কাজে সঙ্গ দিবে, ভালো কাজে কখনো কি দিবে না। এবার আসো, প্রতিটা শিবকোষের সাথে একটি করে কি থাকে স্যার? প্যারেনকাইমা জাতীয় কোষ অবস্থান করে। এদের কেন্দ্রিকা বা নিউক্লিয়াস কি হয়? ওইটা স্পষ্ট দেখা আছে কালো কালো, স্পষ্ট দেখা আছে কালো কালো। ঠিক আছে, আচ্ছা আমি একটু পর চিত্র দেখাবো, একটু পর চিত্র দেখাবো। তাহলে এদের নিউক্লিয়াসটা অনেক বড়। ধারণা করা হয় এই নিউক্লিয়াস শিবকোষের কার্যাবলী কিছু পরিমাণ হলেও নিয়ন্ত্রণ করে। এটা বলতে পারো, না বলতে পারো, কোনো সমস্যা নেই। এই কোষ প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ এবং পাতলা প্রাচীর যুক্ত। এতটুকু বললেও বলতে পারো, নো প্রবলেম। তুমি প্রথম লাইনটাও দিয়েও শেষ করতে পারো, কোনো সমস্যা নেই। প্রতিটি শিবকোষের সাথে একটা করে প্যারেনকাইমা জাতীয় কোষ অবস্থান করে, যার নিউক্লিয়াসটা আকারে বড়। মূলত এটাই হচ্ছে সঙ্গী কোষ। এর প্রোটোপ্লাজম দ্বারা পূর্ণ থাকে এবং প্রাচীরগুলা কি থাকে? পাতলা থাকে। প্রাচীর মানে ওর চামড়াগুলা কি থাকে? পাতলা। দ্যাটস ইট। এরপর ফ্লোয়েম প্যারেনকাইমা। ওই যে প্যারেনকাইমা শব্দটা আছে, মানে এটা কি জাতীয় কোষ? এটা প্যারেনকাইমা জাতীয় কোষ। ক্লিয়ার? এখন ওই প্যারেনকাইমার 14 কোষ সবগুলো এখানে মেরে দাও, যা আছে ওদের প্রাচীরগুলা কিরকম হয়, যা আছে সবগুলো এখানে মেরে দিতে পারো। ঠিক আছে, এখানে দেখো এদের কোষ সাধারণত প্যারেনকাইমার মতো পাতলা কোষ প্রাচীর প্রোটোপ্লাজম যুক্ত, খাদ্য সঞ্চয় করে এবং খাদ্য পরিবহন করে। এগুলা ফার্ন জাতীয় উদ্ভিদ, নক্রবীজী উদ্ভিদ, দ্বিবীজপত্রী উদ্ভিদের ফ্লেম টিস্যুতে প্যারেনকাইমা থাকে। ফার্ন জাতীয় উদ্ভিদগুলো কোথায় জানো? আমি তো একটু আগে বলেছি, নগ্নবীজী মানে হচ্ছে সাইকাসের উদাহরণ দিয়েছি। দ্বিবীজপত্রী মানে যাদের বীজপত্র দুইটা। তারপর হচ্ছে ফার্ন জাতীয় উদ্ভিদ মানে কোনগুলো জানো? সুপারি গাছের শিকড় দিয়ে কতগুলো উদ্ভিদ জন্ম নেয়, এগুলো হচ্ছে ফার্ন জাতীয়। এগুলোকে বলা হয় টেরিডোফাইটা। টেরিডোফাইটা। তোমরা যখন ইন্টারমিডিয়েট সেক্টরে দুইটা লিন মার্গুলিসের শ্রেণীবিন্যাসটা যখন রবার্ট হুইটেকার এবং লিন মার্গুলিসের যে শ্রেণীবিন্যাসটা আছে ওইটা যখন পড়বা, তখন তোমরা সেখানে দেখতে পাবা টেরিডোফাইটা। টেরিডোফাইটাটা হচ্ছে মূলত ফার্ন জাতীয় উদ্ভিদ। ক্লিয়ার? এদের মূল কাণ্ড শাখায় আলাদা আলাদা পড়া যায়। এদের মূল আছে, কাণ্ড আছে, শাখা পোশাখা আছে, অর্থাৎ পাতা আছে। ঠিক আছে, আবার আর কতগুলো আছে ব্রায়োফাইটা, এদেরকে বলা হয় মশবগীয়। যেমন ওই নলকূপের আশেপাশে কতগুলা উদ্ভিদ দেখা যায় সবুজ সবুজ, এগুলাতে তুমি কোনটা মূল, কোনটা কাণ্ড, কোনটা শাখা পোশাখা কখনোই তুমি আলাদা করতে পারবে না। সেজন্য এগুলাকে বলা হয় সমঙ্গদেহী। অর্থাৎ ছোটটা মিলে একটা কি, দেখো
এরপর ফাইবার, ফ্লোয়েম ফাইবার। সো বলে দাও তাহলে এটা হচ্ছে ওই স্ক্লেনকাইমা জাতীয় এক ধরনের কোষ। এদেরকে আবার কি ফাইবার বলা হয়? বাস্ট ফাইবার। রাস্ট ফাইবার নয়, এটা ববিন্দ্র পড়ে গেছে, এটা হচ্ছে বাস্ট ফাইবার। কি ফাইবার? বাস্ট। এটা বানানটা একটু ইয়া হয়েছে, এটা বাস্ট ফাইবার, এটা বানানটা ভুল হয়েছে। এটা হচ্ছে কি ফাইবার? বাস্ট ফাইবার। এখানে স্পষ্ট লেখা আছে ফাইবার মানে তন্তু বা সুতার মতো, পাটের আঁশ এক ধরনের কি ফাইবার, এটা একটু মনে রাখবা। পাটের আঁশ এক ধরনের কি বাস্ট ফাইবার, এমসিকিউর জন্য এতটুকু বললে হবে, ইটস এনাফ। সো আমরা একটু ফিনিশিং এ চলে আসছি। আমরা একদম সংক্ষিপ্তভাবে ক্লিয়ার করব। আমরা যখন সিপনল বা সিপকুশ পড়ব তখন আমরা কি করব? এগুলো হচ্ছে পাতলা কুশপ্রাচে যুক্ত, একটার পর একটা যুক্ত হয়ে লম্বালম্বি ভাবে একটা সিপ নল বা সিপকুশের কি করে সৃষ্টি করে। একটা সিপকুশ যখন আরেকটা সিপকুশের সাথে যুক্ত থাকে তখন মাঝখানে একটা কি থাকে? সিপ প্লেট থাকে। এবং এই সিপ প্লেটের মাঝখানে কতগুলো ছিদ্র থাকে যেগুলো দিয়ে মূলত খাবার টাবার যা আছে সবগুলা কি হয় এক সিপকুশ থেকে অন্য সিপকুশের মধ্যে পরিবহন হয়। আর প্রাচীরটা লিগনিন যুক্ত, পরিণত অবস্থায় এদের কোনো কি থাকে না, নিউক্লিয়াস ক্যাপসুল। সঙ্গী কোষ, এটা এক ধরনের প্যারেনকাইমা জাতীয় কোষ, এটা সিপকুশের সাথে নিউক্লিয়াস সহ যুক্ত থাকে। প্যারেনকাইমা জাতীয় বড় নিউক্লিয়াস যুক্ত, ওই সিপকুশের সাথে কি থাকে? অ্যাটাচড, অর্থাৎ সঙ্গদিক, অনৈতিক কাজে সঙ্গদিক, তোমাদের বন্ধুদের মতো। আর এদের প্রাচীরটা হচ্ছে কি প্রোটোপ্লাজম দিয়ে একদম পাতলা পাতলা পাতলা। আর ফ্লোয়েম প্যারেনকাইমা হচ্ছে এক ধরনের প্যারেনকাইমা জাতীয় কোষ, দ্যাটস ইট, এতটুকু বললে হবে। আর ফ্লোয়েম ফাইবার হচ্ছে স্ক্লেনকাইমা জাতীয় এক ধরনের কোষ, এটা আবার আরেকটা নাম আছে কি ফাইবার? বাস্ট ফাইবার। আর আমরা ওইখানে কি পড়ছিলাম? উড ফাইবার পড়ছিলাম। আর এখানে এসে সেটা কি হয়ে গেল? এইটাই মনে রাখবা, জাইলেমের ক্ষেত্রে যেটা জাইলেম ফাইবার করছিলা তখন সেটা ছিল উড ফাইবার, আর এখানে সেটা কি হয়ে গেল? বাস্ট ফাইবার। এবং পাটের আঁশ হচ্ছে উল্লেখযোগ্য একটি উদাহরণ বাস্ট ফাইবারের। দেখছি। আর এগুলোর কাজ তো স্যার কি বলবো, এগুলোর কাজ তো ওই একই কাজ, পাতাই তৈরিকৃত খাদ্যগুলা এরকম সাপের মতো এরকম আঁকা বাঁকা যা আছে একেবারে নাড়ি বুড়ি থেকে শুরু করে সব জায়গায় কি নিয়ে যাও। আচ্ছা, তো আমি আজকে মূলত এতটুকু ক্লিয়ার করেছি। প্রাণী টিস্যুটা আমি আজকে ধরলাম না, প্রাণী টিস্যুটা ইনশাল্লাহ তোমাদের স্যার যখন আগামীকালকে আসবে তখন অবভিয়াসলি তোমাদের ক্লিয়ার